অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাধক গ্রহর উপর। নমস্কার, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। আমরা যখনই কোনো কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা আমরা করার চেষ্টা করছি, মানে খুব 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 লাকি না হলে তার কিন্তু সেই কাজটা শুরুতে হয় না। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাধা আসছে। সেটা কাজ মানে শুধুমাত্র আমি প্রফেশনাল কাজ বলছি না, কর্ম বলছি না, যা কিছু আমরা অ্যাক্টিভলি করার চেষ্টা করি না কেন, এফার্ট দিই না কেন, এফার্ট দিলেই কিন্তু সবসময় রেজাল্ট আসে না। আমরা অনেক সময় বলি যে হায়ার এডুকেশন এখানে একটু বাধা পড়ছে, বিয়ের ক্ষেত্রে বাধা পড়ছে, জবের ক্ষেত্রে বাধা পড়ছে, প্রমোশনের ক্ষেত্রে বাধা পড়ছে। এই বাধার তো ডেফিনেটলি কিছু কারণ থাকে। সেই কারণগুলোই থাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কারণ। আর সেই কারণগুলো কি আইডেন্টিফাই করে সেই বাধা অপসারণের জন্যেই সাহায্য করতে রয়েছেন আমাদের পাশে একজন মানুষ। সেই মানুষটি কে, তার কি বিশাল কর্মকাণ্ড, তার কিছু ঝলক তো আপনারা দেখেই নিয়েছেন। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন, ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, এই অনুষ্ঠানে নমস্কার। রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাধক গ্রহর উপর। আমরা বাধক গ্রহ বলতে কি বুঝি? প্রথম কথা হচ্ছে যে লগ্নের ষষ্ঠ ভাব। আচ্ছা, সিক্সথ হাউস। লগ্নের ষষ্ঠ ভাবকে কিন্তু আমরা উপচয়ও বলে থাকি। ঠিক আছে, উপচয় গ্রহ, ইনক্রিজ হাউস। এবং এই উপচয় গ্রহ মানে হাউসের যিনি অধিপতি তাকে আমরা বলে থাকি উপচয় অধিপতি, উপচয় গ্রহ। আবার এটাকে কিন্তু বাধক গ্রহ বলা হয়, মানে বাধক ঘরও বলা হয়। ষষ্ঠ ভাবে যে গ্রহ থাকবে সব বাধক গ্রহ নাকি পার্টিকুলার কিছু না? হ্যাঁ, তুমি প্রশ্নটা খুব ভালো করেছো। প্রথম কথা হচ্ছে যে ষষ্ঠ ঘরের যিনি অধিপতি, আচ্ছা, তিনি হচ্ছেন বাধক। মানে প্রত্যেকটা ধরো কারো কন্যা লগ্ন, তাহলে তার বাধক অধিপতি হচ্ছেন শনি। শনি হচ্ছে তার লগ্নের ষষ্ঠ ভাব, মানে কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনি। তারপরে শনি কিন্তু তার বাধক। এবার ষষ্ঠ ভাবে যে কটা গ্রহ অবস্থান করছে সেই কটা গ্রহ কিন্তু বাধক ঘরের পরিচয় দিচ্ছে। মানে বাধক ঘরে যে সমস্ত গ্রহ অবস্থান করছে তারাও কিন্তু বাধক গ্রহের কাজ করছে। লগ্নে ষষ্ঠ ভাবে যদি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র যে গ্রহই অবস্থান করে থাকে সেই জাতকের জন্য বাধক গ্রহ। মানে সে কি বাধা দেয়? তার কাজটা হচ্ছে যে ঘরে বসবে সেই ঘরের যে কারকতা, সেই ঘরের যে একটা কর্ম, সেই জায়গাটাকে ড্যামেজ করে দেওয়া। ওকে, সেই জায়গাটাকে একটা বাধা। বাধক মানে কিন্তু মারক বলবো না আমি। ঠিক ঠিক, কারণ মারক আমরা বলি সবসময় অষ্টম, দ্বাদশ, দ্বিতীয় এবং সপ্তম ভাবকে। বাধক ভাব কিন্তু মারক না। বাধক ভাব হচ্ছে বাধা ক্রিয়েট করে, অবস্ট্যাকলস। কন্টিনিউয়াসলি একটা অবস্ট্রাকশন মানুষের লাইফের উপর সৃষ্টি করে যাচ্ছে। এবার তাদের অবস্থানের উপর আমি আলোচনা করব যে বাধক গ্রহ যখন লগ্নের ভাবে রয়েছে, মানে হচ্ছে প্রথম ঘরে, তখন একটা মানুষ কি কি সমস্যা ফেস করতে পারে। বাধক ঘরের অধিপতি তিনি বাধক গ্রহ হয়ে লগ্নের প্রথম ঘরে মানে লগ্নতেই অবস্থান করে আছেন। সেই ক্ষেত্রে কিন্তু জাতক এবং জাতিকাকে
প্রচন্ড বাধা ফেস করতে হবে। প্রথম কথা হচ্ছে তার শারীরিক পীড়া, মানে তার চলতে ফিরতে একটা কষ্ট, সে মানে শারীরিকভাবে তার ইমিউনিটি উইক হয়ে যায়, তার মধ্যে এনার্জিটা কম হয়ে যায়, ভোগে সারাক্ষণই একটা ভীষণ মানে কথায় কথায় মনে হচ্ছে আর শরীর দিচ্ছে না, সেটার একটা কারণ শরীর দিচ্ছে না, বা তার ধরো শির পীড়া, মাথায় ব্যথা, কন্টিনিউয়াসলি একটা মাথায় ব্যথা, কোনো কাজ করতে গিয়ে সবসময় মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে। তারপরে মাইগ্রেনও কি এই জন্য হয়? বাধক ঘরের জন্য একদমই ঠিক বলেছো। যখন বাধক গ্রহ লগ্নভাবে অবস্থান করে থাকে তখন কিন্তু মাইগ্রেন, তখন কিন্তু সাইনাস, একদম ঠিক কথা বলেছো। এবং সেটাও ডিপেন্ড করছে, কারণ মাইগ্রেন কিন্তু সবসময় আমাদের প্রচণ্ড রোদ থেকে হয়, আমাদের ঠান্ডা থেকে হয়। সুতরাং এখানে কিন্তু চন্দ্র এবং রবির একটা কারকতা আছে। কারোর হয়তো জন্মছকে মীন লগ্ন, এবার তার যদি মীন লগ্ন হয়, তার ষষ্ঠ ঘরের অধিপতি বাধক ঘরের অধিপতি হচ্ছেন কিন্তু স্বয়ং রবি। সুতরাং রবি হয়তো তার বাধক ঘরের ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লগ্নে, মীন লগ্নে অবস্থান করে আছেন, তখন কিন্তু মাইগ্রেনের সমস্যাটা আসবে, কারণ রবি কানেক্টেড। যদি কারো জন্মছকে বাধক গ্রহ রবি অথবা চন্দ্র লগ্নে অবস্থান করে আছেন এবং তিনি কোনো না কোনোভাবে কেতু রাহুর নক্ষত্র যুক্ত হয়ে অথবা রাহুর দৃষ্টিযুক্ত হয়ে, তাহলে তার সিভিয়ার মাইগ্রেন সমস্যা থাকবে। সুতরাং আমরা জেনে গেলাম যে বাধক ঘরের অধিপতি যখন লগ্নভাবে অবস্থান করছেন তখন একটা মানুষকে কি কি ফেস করতে হচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ। ইভেন হয়তো দেখা গেল যে সেই সময়টা কেউ হয়তো আমার কাছে এসছে তার জন্মছক দেখাতে, আমি দেখলাম ষষ্ঠ ঘরের অধিপতির মহাদশা চলছে, তাহলে কিন্তু তার ভীষণ বিপদ, তার কিন্তু এই সময়টা অবস্টাকেলস টাইম। এবং পুরো এই পিরিয়ডটা মানে গ্রহ যখন প্রথম ঢোকে মহাদশা স্টার্ট করে, ওই ফার্স্ট ফেজ অফ দ্য মহাদশা, ওই সময়টা কিন্তু তাকে প্রচন্ড ভুগতে হবে। কোনো না কোনো জটিল রোগ, কোনো না কোনো কঠিন অসুখ। বাধক ঘর কি বলো তো, তোমাকে কিন্তু মৃত্যু দেবে না রূপা, কিন্তু ভীষণ তোমাকে প্রচন্ডভাবে ভোগাবে, তোমাকে একদম বেডরিডেন করে দেবে। কারণ বাধক গ্রহ কখনো মৃত্যু দেবে না যদি সেই গ্রহ দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে লিঙ্কড না করে। দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে লিঙ্ক করলে, দ্বাদশ ভাবের নক্ষত্রে থাকলে তখন একটা বিচার করতে হয়, বা ওই গ্রহ যদি প্রত্যরী গ্রহ হয় বা বিপদ গ্রহ হয় বা নিধন গ্রহ হচ্ছে, তখন মৃত্যু ফাড়া আসতে পারে। কিন্তু যতক্ষণ না নিধন গ্রহ হচ্ছে ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। ফোর্থ হাউসে যখন বাধক গ্রহ অবস্থান করে থাকে তখন মায়ের সঙ্গে বিনা কারণে একটা ভুল বোঝাবুঝি। এবার যদি দ্বিতীয় ঘরে থাকে, হ্যাঁ দেখো দ্বিতীয় ঘরে যদি বাধক গ্রহ অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ভাবটা কিন্তু আমাদেরকে অর্থ দিচ্ছে এবং আমাদের ইমিডিয়েট ফ্যামিলি লাইফটাকে মেনটেন করার, প্লাস আমাদের আশেপাশের লোকজন, আমার সারাউন্ডিং যে সমস্ত লোকজন আছে তারাও কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। সুতরাং দ্বিতীয় ভাবে যদি বাধক গ্রহ অবস্থান করে থাকে, প্রথমত হচ্ছে যে বাধক ভাব কিন্তু এনিমি ক্রিয়েট করে। আচ্ছা, বাধক ভাব ডেপ তৈরি করে, প্রচন্ড লোন ঋণ জর্জরিত করে দেয়। বাধক ভাব কিন্তু শারীরিক পীড়া দিচ্ছে। বাধক ভাব আবার কখনো কখনো কিন্তু সরকারি চাকরি দেয়। ওকে, বাধক ভাব আবার কখনো কখনো প্রচন্ড ট্রিমেন্ডাসলি একটা কোর্ট কেসে ফাঁসিয়ে দেয়। কারোর দেখা গেল কোর্ট কেস বছরের পর বছর চলছে, হয়তো কারোর বাধক গ্রহ শনি তার মহাদশা, তখন তার কিন্তু কোর্ট কেস মিটতে প্রচুর টাইম লাগবে। তুমি যতই চেষ্টা করো, তুমি যত ভালোই অ্যাডভোকেটের কাছে যাও, তুমি হয়তো নির্দোষী, কিন্তু যেহেতু বাধক গ্রহ তোমার শনি এবং তার মহাদশা চলছে, তোমাকে কিন্তু মিনিমাম একটা কেসের জন্য 10 থেকে 15 বছর ওয়েট করতেই হবে, তুমি না দোষী হয়েও। আর এটাই হচ্ছে বাধক গ্রহ। সুতরাং বাধক গ্রহ কিন্তু আমাদের অনেক রকম ঝামেলা যেমন ক্রিয়েট করে, আমাদের শত্রু তৈরি করছে, আবার তার সঙ্গে সঙ্গে কর্মের দিক থেকে সেই দিকটা কিন্তু আবার ভালো রেজাল্ট দেয়। সুতরাং যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছেন তখন ফিনান্সিয়ালি একটা স্ট্রাগলিং আসে, ফিনান্সিয়ালি ডেপ্ট হওয়া, লোন ঋণ এগুলো হয়। আমার যে আশেপাশের সারাউন্ডিং লোকজন তাদের থেকে কন্টিনিউয়াসলি একটা মানসিক পীড়া, শারীরিক পীড়া
কন্টিনিউয়াসলি একটা মানুষকে ফেস করতে হয়। সাডেন তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং খুব ছোট ছোট রিজনে দেখা গেল মানে তোমার হয়তো ব্যাংক ব্যালেন্স রয়েছে, তোমার হয়তো ইনকাম ভালো, তুমি জমাচ্ছ, কিন্তু যেই মাত্র বাদক ঘরের অধিপতির মহাদশা শুরু হলো কোনো না কোনোভাবে তোমার কন্টিনিউয়াসলি খরচা হতে থাকবে, তুমি কিছুতেই খরচাটা আটকাতে পারবে না। এবার আমি আসবো লগ্নের তৃতীয় ভাবে যখন বাধক গ্রহ অবস্থান করছেন, প্রথমেই বলি যে জাতক বা জাতিকার যখন শিবলিঙ্গ থাকে মানে তার ভাই অথবা বোন তার থেকে বয়সে ছোট, তাদের সঙ্গে মনোমালিন্যতা শুরু হয়ে যায়। ছোট ছোট কারণে অশান্তি, ছোট ছোট কারণে ঝগড়া, এবং মানে দেখা গেল ওই ফেজটাতে যে ভাই বোন একসময় মানে তার সঙ্গে আত্মিক রিলেশন ছিল সব থেকে ভালো, এবং হয়তো আপনি ভেবেছিলেন যে আমার এই ভাই বা আমার এই বোনকে নিয়ে আমি সারা জীবন থাকবো, কিন্তু একটা সাডেন এনি রিজন হঠাৎ করে আপনার যে সব থেকে প্রিয় ভাই এবং বোন তার সঙ্গেই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু যখন বাধক ঘরের অধিপতি তৃতীয় ভাবে থাকে এবং যখন তার মহাদশা শুরু হচ্ছে বা অন্তর্দশা, ওই পিরিয়ডটাতে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তৃতীয় ভাবে যদি থাকে বাধক ঘরের অধিপতি, অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশী থেকে মেন্টাল টর্চার। পাড়া প্রতিবেশী মানে তোমার নেবার, তোমার পাশের ফ্ল্যাটে থাকে, কন্টিনিউয়াসলি তোমাকে টর্চার করে যাচ্ছে, তোমার কোনো কিছু তার পছন্দ না। লগ্নের চতুর্থ ভাবে যখন বাধক গ্রহ অবস্থান করেন তখন প্রথম তিনটে সমস্যা ফেস করতে হয় মানুষকে। একটা হচ্ছে বাহন রিলেটেড, কন্টিনিউয়াসলি তোমার বাহন তোমার গাড়ির কোনো না কোনো ভাবে দুর্ঘটনার কবলে পড়বে। নাম্বার 2 হচ্ছে তোমার সম্পত্তি রিলেটেড, হঠাৎ করে কোনো মামলা এসে যেতে পারে। সম্পত্তি যেটা জানো তোমার নিজের সম্পত্তি, হঠাৎ দেখলে সেই সম্পত্তির উপরেই কেউ কোর্ট কেস করে বসেছে। তুমি জানো যে আমি এই সময় এই বাড়িটা করতে যাচ্ছি বা আমি এই সময় এই জমিটা কিনবো, তুমি শত চেষ্টা করেও সেই জমিটা কিনে উঠতে পারবে না, কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে, নয় কোনো লিগাল ইস্যুতে অথবা তোমার হেলথ পারমিট করছে না, কিছু না কিছু কারণে হয়তো দেখা গেল বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লো, হসপিটালাইজেশন করতে হলো, ফলে তোমার টাকাটা ওখানে বেরিয়ে যাচ্ছে। আরেকটা যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে মায়ের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যায়, কারণ মাতৃস্থান হচ্ছেন লগ্নের 4th হাউস। সুতরাং 4th হাউসে যখন বাধক গ্রহ অবস্থান করে থাকে তখন মায়ের সঙ্গে বিনা কারণে একটা ভুল বোঝাবুঝি, এইটা কিন্তু মানুষকে খুব ফেস করতে হয়। এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা। পঞ্চম ভাবে থাকলে মেন্টালি ডিস্ট্রাকশন, আচ্ছা তুমি কোনো কিছুই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছো না। হায়ার স্টাডিতেও তোমার কন্টিনিউয়াসলি বাধা, তুমি যাই কাজ করছো তাতেই তোমার কিছু না কিছু কন্টিনিউয়াসলি বাধা এসে যাবে। এবং যারা হয়তো রিসার্চ করছেন, যারা পিএইচডি করতে চাইছেন, যারা বাইরে গিয়ে চাকরি করতে চাইছেন, যারা বাইরে গিয়ে হায়ার স্টাডি করতে চাইছেন বা এনি কোর্স আপনারা চাইছেন ফরেন কান্ট্রি থেকে করতে, একবার জন্মছকে দেখে নিন যে বাধক গ্রহ আপনার লগ্নের 5th হাউসে অবস্থান করে আছে কিনা। যদি বাধক গ্রহ লগ্নের 5th হাউসে অবস্থান করে থাকে কিছুতেই আপনার হায়ার স্টাডি কমপ্লিট হয়ে উঠবে না, আপনার যতই ভালো মাথা থাকুক। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে কখনো কখনো অত্যধিক ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ওকে আরেকটা রিলেশনশিপে বাধা আসে। আচ্ছা তুমি যতই পার্মানেন্ট রিলেশনশিপ তৈরি করতে চাও মানে লাভ অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু কনস্ট্যান্ট একটা অবস্ট্রাকশন, সেইটা কিন্তু পঞ্চম ঘরে বাধক গ্রহ থাকার জন্য। এরপরে আমি আসবো লগ্নের 6th হাউস, বাধক গ্রহের অধিপতি তিনিই স্বয়ং বাধক গ্রহে গিয়ে অবস্থান করে আছেন। সেই ক্ষেত্রে কিন্তু কয়েকটা পজিটিভ দিক আছে, যেমন কর্ম, ভালো সরকারি চাকরি, কম্পিটিটিভ এক্সামস, গুড রেজাল্ট পাওয়া, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভালো রেজাল্ট আসবে। ইভেন আপনার জীবনে প্রচুর শত্রু, কিন্তু বাধক গ্রহ বাধক ঘরে অবস্থান করে আছে, শত্রু মাথা তুলে দাঁড়াতে পারবে না, আচ্ছা চোখ তুলেও দেখতে পারবে না, যতই তোমাকে হিংসা করুক। কিন্তু ওই বাধক গ্রহ বলে না যে খারাপ খারাপে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং যে বাধক গ্রহ তিনি স্বয়ং তার হাউসে অকুপাইটেড, তার হাউসে অবস্থান সিচুয়েটেড, সুতরাং শত্রুর পক্ষে ক্ষমতা নেই তোমার কোনো ক্ষতি করার।
6th and 12th মানেই তো বাধক মারক, ঠিক ওই সময়টা তোমার কোনো না কোনো অসুখ আসবেই। এবার ষষ্ঠ ঘরের অধিপতি যদি সপ্তম ঘরে অবস্থান করে থাকে, সেখান থেকে ব্যবসা বাণিজ্য, রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সুতরাং সেই জায়গাটা একটা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বে থাকার কারণের জন্য এখানে আবার একটা লং ডিস্টেন্স। আচ্ছা, কর্মের কারণের জন্য হয়তো হাজবেন্ড থাকে বিদেশে, স্ত্রীও কর্ম করছেন, তিনি আছেন নিজের দেশে, ঠিক, অথবা হয়তো নিজের দেশে দুজন দুটো স্টেটে বাস করছে। ফলে কি হচ্ছে, একটা মেন্টালি ফিজিক্যালি ডিস্টেন্সের কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং সেটার কারণের জন্য অশান্তি। সেই অশান্তি থেকে কি ডিভোর্স অবধি হতে পারে? সেটা ডিভোর্স পর্যন্ত যেতে পারে যদি সেটা আবার D9 চার্টে মারক গ্রহ হয়ে থাকে, সেটাও দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে বিজনেস পার্টনারের সঙ্গে খুব ভালো ব্যবসা চলছে, হঠাৎ অশান্তি, হঠাৎ ভুল বোঝাবুঝি এবং কোনো কারণে যাকে আপনি হয়তো দীর্ঘ 20 বছর ব্যবসা করে আসছেন, যার সাথে যাকে বিশ্বাস করে আসছেন, সেই হঠাৎ ডিচ করে চলে গেল। এবং 7th হাউসে থাকা মানে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধা, হিউজ লস্ট। যারা শেয়ার ট্রেডিং করেন, যারা ট্রান্সপোর্টেশনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বাধা। এবার আসবো বাধক ঘরের অধিপতি যদি লগ্নের 8th হাউসে অবস্থান করে থাকেন, সেটাকে বিপরীত রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে। বিপরীত রাজযোগে কিন্তু আপনার অতটা ক্ষতি করবে না, শারীরিক অসুস্থতা দেবে, জটিল কঠিন রোগ দেবে, অপারেশন দেবে, কিন্তু সেটা কিউরেবল। বিপরীত রাজযোগ মানে একটু বুঝিয়ে বলো। কোণ এবং কেন্দ্রের অধিপতি যখন একটা ঘরে অবস্থান করে সেটাকে রাজযোগ বলা হয়। আচ্ছা, আর বিপরীত মানে হচ্ছে বাধক মারক। ও মানে এখানে কি বলতো, মাইনাসে মাইনাসে প্লাস, মানে বাধক মারক এক ঘরে থাকলে তার জন্য বাধকের অধিপতি অষ্টম ভাবে অবস্থান করে আছে, তখন কিন্তু সেই দিক থেকে বেনিফিশিয়াল, কিন্তু সেটা বেশি দিন তুমি ধরে রাখতে পারবে না, কিছুটা হলেও যেহেতু মারক। এরপর আসবো বাধক ঘরের অধিপতি যদি নবম ভাবে থাকলে জীবনের হায়ার স্টাডিতে বাধা, পিতার সঙ্গে মনোমালিন্যতা, সম্পত্তি প্রাপ্তিতে বাধা, এবং তার সঙ্গে যেটা মানুষকে মেন ফেস করতে হয়, জীবনের প্রত্যেকটা কাজে পরিশ্রম করতে করতে, এফার্ট দিতে দিতে, রিটার্ন না আসাতে একটা সময় গিয়ে টায়ার্ড, ফ্রাস্ট্রেশন, একদম পুরো হতাশ, মোটিভেশনটাই থাকবে না, তখন তার মোটিভেশনটাই থাকে না। সেইটা হচ্ছে যদি 9th হাউসে বাধক গ্রহ অবস্থান করে থাকে, কারণ এটাকে আমরা ভাগ্যভাব বলি। এরপর আসবো কর্মভাব। 6th 10th কানেকশনে কিন্তু কর্ম ভালো হয়, সরকারি চাকরি, ভালো স্টেবল জব, পজিশন খুব ভালো, প্রোগ্রেসিভ কেরিয়ার, কিন্তু ফিনান্সিয়ালি ইনকামটা কম। এরপরে আমি আসবো 6th লর্ড যখন গেনার হাউসে থাকে, মানে বাধক গ্রহ একাদশ ভাবে। এবার একাদশ ভাবটা যেহেতু আমাদেরকে সাকসেস দেয়, আমাদেরকে গেইন দিচ্ছে, বেনিফিট দিচ্ছে, সুতরাং ওই ঘরে যদি বাধক গ্রহ অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা মিশ্রিত ফল আসবে। সুতরাং যদি ওটা স্ট্রেংথফুল থাকে, তাহলে হয়তো আমাদের জীবনের ওই গ্রহ রিলেটেড যা যা কর্ম, যেমন ধরো আমাদের ওয়ার্ক লাইফ, আমাদের বিবাহ জীবন, আমাদের অর্থনৈতিক দিক, আমাদের মানসিকতা, আমাদের শারীরিক দিক, ওই গ্রহর যখন মহাদশা পিরিয়ড চলবে, সেই সময় কিন্তু আমি অনেকটা বেনিফিট পাবো। বাধক ঘরের অধিপতি যখন লগ্নের দ্বাদশ ভাবে যাচ্ছেন, দ্বাদশ ভাব থেকে আমরা এক্সপেন্ডিচার, আমাদের শারীরিক হেলথ, আমাদের হসপিটালাইজেশন, ঈশ্বরের প্রতি আমাদের কতটা মনোযোগ আছে, সবকিছুই কিন্তু আমরা দ্বাদশ ভাব থেকে বিচার করছি। সুতরাং 6th আর 12th কানেকশন হচ্ছে তখনও কিন্তু বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে। তো লগ্নের 6th হাউসের অধিপতি বাধক গ্রহ, তিনি অবস্থান করে আছেন দ্বাদশ ভাবে। সেই ক্ষেত্রে কিন্তু ওই সময়টায় তোমার ইনকাম প্রচন্ডভাবে কিন্তু বাড়বে। সেই গ্রহর মহাদশায় ইনকাম গ্রোথ, তার সঙ্গে ভালো বিবাহ, কর্মের ডেভেলপমেন্ট, সোশ্যাল রেপুটেশন, নেম ফেম, বা ধরে নাও ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, অথবা যারা অ্যাভিয়েশনে রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা প্রচন্ড ভালো যাবে। এবং একটা জিনিস দেখো, 6th and 12th মানেই তো বাধক মারক, ঠিক ওই সময়টা তোমার কোনো না কোনো অসুখ আসবেই, কিন্তু এটাও ঠিক যেহেতু বিপরীত রাজ্যকারী গ্রহ, সুতরাং সেইভাবে দ্বাদশ ভাব কিন্তু মৃত্যু দেয়। যদি তিনি তোমার নিধন বা প্রত্যরী গ্রহ না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই রোগের মৃত্যু নেই, সেটা কিন্তু ভোগাবে, তোমাকে সাফার করাবে, কিন্তু তোমাকে সুস্থ করে দেবে। কিন্তু বাকি গুলোর ক্ষেত্রে যে যে গ্রহে থাকলে সময় খারাপ যেতে পারে, সেটারও তো সমাধান আছে। একদম,
দেখো প্রত্যেকটা জিনিসেরই সমাধান আছে আমি যদি বিফোর জানতে পারি। একদম। আমি প্রত্যেককে বলে থাকি যখন একটু তুমি ফিল করছো খারাপ টাইপ, সেই সময় তুমি যদি আসো, এসে যদি তুমি বিচার করাও, যদি তার কোনো রকম দেখি যে এই টাইমলাইনটা অনেক দিন ধরে চলবে, তখন কিন্তু প্রিকোয়েশন, এবং সেটাতে তোমার যেখানে তাল হতে পারতো সেখানে তিল হয়ে যাবে। ঠিক। তোমার প্রচুর বাধা কেটে তুমি হয়তো একটা ভালো গুড লাইফ লিড করবে। এটাই এই যে মানে সময় যখন মনে হচ্ছে যে কথা সৈনীদি বললেন, ডক্টর সৈনী শাস্ত্রী, যে যখন সমস্যার শুরুটা মনে হচ্ছে তখনই যদি গিয়ে আমরা সেই সাহায্যটা নিই। এটা কি হচ্ছে সিমটমস। যেরকম আমাদের জ্বরের ক্ষেত্রে বলা হয় জ্বর কিন্তু কোনো অসুখ নয়, ওটা জ্বরের উপসর্গ। অসুখটা অন্য কিছু, সেটা ঠান্ডা লেগে হতে পারে, সেটা অন্য কোনো বড় ধরনের অসুখ হতে পারে, বা সেটা হয়তো প্রাণঘাতী অসুখ হতে পারে। এই সিমটমসটা কিন্তু কিসের জন্য হচ্ছে অসুখটাকে আইডেন্টিফাই করা খুব দরকার। আর আমার আরেকটা জিনিস, এটা আমার ব্যক্তি মানুষ হিসেবে মনে হয়, হয়তো আমার লাইফে সেই মুহূর্তে কোনো সমস্যা নেই, বা একটা যখন বাচ্চা বড় হচ্ছে তার সেই মুহূর্তে কোনো সমস্যা থাকে না, কিন্তু যদি আগামী তার 50টা বছর আমরা কি হতে পারে লাইফের চক্রটা, বা আগামী 80টা বছর কি হতে পারে, কারণ এই ভাগ্যচক্রের উপরে গোটা লাইফ স্প্যানটা বোঝা যায় জন্মছক থেকে, সেটা যদি আগে থেকে ধারণা পাই, তাহলে সময়ে সময়ে যখন যেরকমভাবে সাহায্য দরকার সেই সাহায্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। এবং এইভাবে এগিয়ে গিয়েই কিন্তু প্রচুর মানুষ সাহায্য পেয়েছেন, উপকৃত হয়েছেন। আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি সায়নী, আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। তো আমি 2023 সাল থেকে ম্যাডামকে দেখাচ্ছি। তো আমি চাকরি নিয়ে খুবই সমস্যায় ছিলাম, মানে আইটিতে চাকরিটা টিকে রাখতে পারবো কিনা সেই জন্য ম্যাডামের কাছে এসেছিলাম, এবং হেলথ ইস্যুসের জন্য এসেছিলাম। তো ম্যাডাম আমাকে এক্স্যাক্ট কারেক্ট অ্যানালিসিস দেয়। আমি এখন 2025-এ খুবই ভালো আছি। তো আমার সাথে আমি আমার ভাইকেও দেখিয়েছিলাম, ভাইয়ের যা যা ইস্যুস ছিল সব রিজলভ হয়েছে। আর ডেফিনেটলি আমি ম্যাডামকে 10 on 10 যে কোনো কাউকে রেকমেন্ড করবো, কারণ ওনার অ্যানালিসিস খুবই পারফেক্ট। কলকাতাতে ডক্টর সৈনী শাস্ত্রীর চেম্বার 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লিতে উনি চেম্বার করেন চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন, উনি বিভিন্ন জায়গাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে চেম্বার করেন। কিন্তু কখন কোথায় ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে তার জন্য যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা মেলেও যোগাযোগ করতে পারেন। আর যদি এমন একটা ডিস্টেন্সে থাকেন যে যেখানে হয়তো কোনো চেম্বারে আসাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের জন্য রয়েছে তো অনলাইন কনসালটেশনের ব্যবস্থা, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আগেই নিতে হবে। সৈনীদি, আজকের মতন তো যাওয়ার সময় হয়ে গেছে। একদম। আর একটা কথা যেটা আমরা দুজনে মনে করি, আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, দুটো ফিডব্যাক চাই। এক হচ্ছে এই ধরনের এই প্রসঙ্গে আলোচনা করে আপনাদের ব্যক্তিগতভাবে কোথাও কোনো উপকার হচ্ছে কিনা সেইটা একটু জানাবেন, আর আগামী দিনে কোন বিষয়ে আলোচনা শুনতে চান সেই ব্যাপারে কিন্তু আপনারা কিছু গাইডেন্স দিতে পারেন, তাহলে সেই বিষয় নিয়ে আমরা আরও ডিটেলে আলোচনা করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে এই সময়, এই অনুষ্ঠানে, এই চ্যানেলে। ভালো থাকবেন।